বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির খসড়ায় সংশোধন এনেছে দুই পক্ষই। অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হবে না তেহরান। পদত্যাগের গুঞ্জন নিয়েই নিজে উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টায় অভিযোগ। আরো ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির খসড়ায় কিছু পরিবর্তন বা সংশোধন এনেছে দুই পক্ষই। তবে নমনীয়তার সুর নেই কোনো পক্ষের কণ্ঠে। তেহরানকে কঠোর শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ভালো একটি চুক্তি হতে যাচ্ছে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো ছাড় দিতে নারাজ ইরান। জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হবে না বলেও জানিয়েছে তেহরান। ইরানের সাথে শান্তি চুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধন করল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী এসেছে কিছু পরিবর্তন, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে ইরানকে। খসড়া নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্পের দাবি, চুক্তির জন্য মুখিয়ে আছে ইরান। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছুই হবে বলেও মন্তব্য করেছেন। ইরান অবশ্য এখনো আশাবাদী নয়। বার্তা আদান প্রদান চলছে জানালেও চূড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের উপর আস্থা নেই তেহরানের। খসড়ায় সংযোজন বিয়োজন করেছে ইরানও, তবে জনগণের অধিকার প্রশ্নে ছাড় না দেওয়ার ব্যাপারে অবস্থান দৃঢ়। আলোচনা বার্তা আদান প্রদান চলছে। যতক্ষণ না স্পষ্ট সিদ্ধান্ত আসছে কিছু বলা সম্ভব নয়। আমার মতে এ পর্যন্ত যা কথা হয়েছে তার ভিত্তিতে জল্পনা কল্পনা অনুমানকে গুরুত্ব দেওয়া উচিত না, যতক্ষণ না কিছু চূড়ান্ত হচ্ছে। গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এরপর থেকে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও সমাধান আসেনি এখনো। চুক্তি না হলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে তেহরান। মার্কিন বাহিনীর ব্যবহৃত বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানে আগ্রাসন চালানোর সময় ওই বিমান ঘাঁটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে আইআরজিসি। ওই বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরি দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তারই জবাবে সোমবার ওই হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। তবে বিমান ঘাঁটিটির অবস্থান কোথায় তা উল্লেখ করেনি বিপ্লবী গার্ড বাহিনী। তবে ধারণা করা হচ্ছে বিমান ঘাঁটিটি কুয়েতের হাত হতে পারে। এর আগে দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানানো হয়। কুয়েত জুড়ে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়। পদত্যাগের গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন যতক্ষণ দেহে প্রাণ আছে দায়িত্ব পালন করে যেতে চান তিনি। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রচারিত পদত্যাগের খবরকে মিডিয়া গেম আখ্যা দিয়েছে তেহরান। অভিযোগ করেছে শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে। সাফ জানিয়ে দিয়েছে ঐক্য ও সংহতির পথ থেকে পেছাবে না ইরান। কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদের দাবি করে আসছেন মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা। দাবির পক্ষে বিভিন্ন খবরও প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এর আগে লন্ডন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। প্রতিবেদন বলছে চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেছেন দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে বাইরে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেন, কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেমের ধারাবাহিকতা এমন খবর। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনা কল্পনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। পেজেশকিয়ান নিজেও উড়িয়ে দিয়েছেন গুজব, জানিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করতে চান তিনি।
শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানি অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। ঐক্যের আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা তুলে ধরেন তিনি। দেশের ভেতরে বিভাজন ও সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য শত্রুপক্ষের নানা ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্য রক্ষাকেই বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত আমাদের। সর্বোচ্চ নেতা আমাদের সতর্ক করেছেন যেন মতপার্থক্য, বিরোধ ও বিভক্তিতে রূপ না নেয়। مسلح رفت و در جمع فرماندهان و مدیران این وزارت সম্প্রতি ইরানের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। رئیس جمهور جنگ رمضان به فناوری دست ایرانی এবার হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের বন্দরমুখী 118টি পণ্যবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। ইরানের উপর চলমান নৌ অবরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। রোববার সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম্প। নৌ অবরোধ চালু রাখতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস এর যোগদানের কথাও জানিয়েছে। অন্যদিকে একই সময়ের মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার সহ মোট 28টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেয় ইরান। তবে হরমুজ প্রণালী থেকে বের হলেও যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়ে অনেক জাহাজ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথটির নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও অপতৎপরতাই দায়ী, এমন অভিযোগ তেহরানের। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরকে টেক্কা দিতে আকারে ছোট অথচ ভারী অস্ত্রে সজ্জিত নতুন একটি দ্রুতগতির নৌযান তৈরি করেছে ইরান। নাম দিয়েছে 27 রজব। এরই মধ্যে তেহরানে জনসাধারণের সামনে এই নৌযান প্রদর্শনও করেছে আইআরজিসি। ইরানি গণমাধ্যম বলছে সাগরের কয়েক ফুট উঁচু ঢেউয়ের মাঝেও দ্রুত গতিতে ছুটতে পারে এই স্পিডবোট। বহন করতে পারে 700 কিলোমিটার রেঞ্জের একাধিক মিসাইল। তেহরানের ইনকিলাব স্কয়ারে ইরানের পতাকা হাতে স্লোগান দিচ্ছে শত শত মানুষ। নতুন ফাস্ট অ্যাটাক বোট 27 রজব প্রদর্শন করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অবশ্য সাধারণ কোনো স্পিডবোট নয় এই 27 রজব। ইরানি গণমাধ্যমের দাবি, গতি, ক্ষিপ্রতা আর দূরবর্তী স্থানে হামলার সক্ষমতার এক অনন্য মেলবন্ধন এই সামরিক নৌযান। মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝেই ঘন্টায় 185 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। সাগর থেকে শত্রু টার্গেটে 700 কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলও ছুটতে সক্ষম এই মিলিটারি স্পিডবোট। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের যুদ্ধনীতির সাথে সামঞ্জস্য রেখেই নতুন এই নৌযান তৈরি করেছে ইরান। সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের মতো দেশের বিশাল নৌবাহিনীকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী নয় ইরানের নৌবহর। তাই ভারী অস্ত্রে সজ্জিত দ্রুতগতির ছোট সামরিক নৌযানের বিশাল বহর গড়ে তুলছে তেহরান। ইরানের ছোট নৌযানের বহরকে মস্কিউটো ফ্লিট নামে অভিহিত করে থাকেন অনেক বিশ্লেষক। তাদের মতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অথচ সরু জলপথে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতেই 27 রজবের মতো দ্রুতগতির নৌযান তৈরি করছে আইআরজিসি। লেবাননের দক্ষিণে আরো ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। নানা দিক থেকে একযোগে স্থল অভিযান জোরদার করে বাফার জোন তৈরির চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলের কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। সেনাদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে তারা। এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চলছে একের পর এক বিমান হামলা। বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে লেবাননের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। আরও গভীরে প্রবেশ করছে স্থলবাহিনী। রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত 35 জনের বেশি। লিতানি নদী পাড়ি দিয়ে ঐতিহাসিক বিউফোর দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার পর অভিযানের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমি লেবাননের রণকৌশল সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে, বিউফোর্ট দুর্গ দখল করেছে। এখন নির্দেশ হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে আমাদের অবস্থান জোরদার করা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের আকাশ সীমায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে। সংঘাত বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগও। লেবাননে সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে প্যারিস। ইসরায়েলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, কাতার ও মিশর।
সংঘাত কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। মার্কিন প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। বিনিময়ে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান আর না বাড়ানোর প্রতিশ্রুতি দেবে ইসরায়েল। তবে নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। প্রায় 900 বছর ধরে অসংখ্য সাম্রাজ্য ও শক্তির উত্থান পতনের সাক্ষী লেবাননের বিউফোর্ট ক্যাসেল। কৌশলগত অবস্থানের কারণেই ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্গ। বিশেষ করে ক্রুসেডের সময় এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রোববার দক্ষিণ লেবাননে আরও গভীরে অগ্রসর হয়ে দ্বাদশ শতাব্দীর এই দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় 900 বছর পর আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেল। ইতিহাসের সাক্ষী এক দুর্গ। প্রায় 900 বছর আগে ক্রুসেডের উত্তাপ দেখেছে যে স্থাপনা, এবার সেটি আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই স্থাপনাটি বিউফোর্ট ক্যাসেল বা কালাত আল শাকিফ নামেও পরিচিত। লিতানি গিরিখাদের প্রান্তে উঁচু পাথুরে পাহাড়ের ওপর নির্মিত এই দুর্গ থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নজরদারি করা যায়। তাই সামরিকভাবে এর গুরুত্ব বরাবরই ছিল অনেক বেশি। এই দুর্গের ইতিহাস শুরু হয় 1139 সালে। জেরুজালেম রাজ্যের প্রতিরক্ষা জোরদার করতে এটি নির্মাণ করেন ক্রুসেডার ফ্রাঙ্করা। মধ্যযুগে এটি ছিল পবিত্র ভূমির নিয়ন্ত্রণ নিয়ে খ্রিস্টান ও মুসলিম শক্তির সংঘর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। একাদশ শতাব্দীর শেষ ভাগে শুরু হওয়া ক্রুসেড ছিল ইউরোপীয় ল্যাতিন খ্রিস্টানদের ধারাবাহিক ধর্মীয় ও সামরিক অভিযান। এর মূল লক্ষ্য ছিল জেরুজালেম সহ বিভিন্ন পবিত্র স্থান পুনর্দখল করা। সেই ধর্মযুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠে এই বিউফোর্ট দুর্গ। 1190 সালে মুসলিম শাসক সালাউদ্দিন আইয়ুবী দুর্গটি ক্রুসেডারদের কাছ থেকে দখল করেন। এর আগে তিনি হাত্তিনি যুদ্ধে বিজয় এবং জেরুজালেম পুনর্দখলের মাধ্যমে ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক সাফল্য অর্জন করেছিলেন। পরবর্তীতে দুর্গটি আবার ক্রুসেডারদের হাতে ফিরলেও শেষ পর্যন্ত মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে চলে যায়। একসময় এর দায়িত্ব ছিল নাইটস টেম্পলার নামের বিখ্যাত সামরিক ধর্মীয় সংগঠনের। তাদের মধ্যযুগের সবচেয়ে দক্ষ যোদ্ধা গোষ্ঠীগুলোর একটি হিসাবে বিবেচনা করা হতো। এবার দক্ষিণ লেবাননের ঐতিহাসিক এই বিউফোর্ট দুর্গ বা কালাত আল শাকিফ দখল করেছে ইসরায়েলি বাহিনী। এই দখলকে হিজবুল্লাহ বিরোধী অভিযানে একটি নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন লেবাননের পর এবার সিরিয়ায় অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ার দুটি প্রদেশের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের পর চেকপোস্ট বসিয়েছে আইডিএফ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বার্তা সংস্থা জানিয়েছে রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেট্রা ও দারা প্রদেশে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে নিরাপত্তা চৌকি বসায় ইসরায়েলি সেনারা। 4টি সামরিক যানে 150-র বেশি ইসরায়েলি সেনা অনুপ্রবেশ করে সীমান্তবর্তী 2 গ্রামে। এরপরই ব্যাপক তাণ্ডব চালানো হয় সেখানকার স্থানীয়দের উপরে। হামলার পর এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। 2024 সালে সিরিয়ায় পতন হয় আসাদ সরকারের। এরপর থেকে বিভিন্ন সময়েই সিরিয়ায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমনকি বাতিল করা হয় 1974 সালে সিরিয়ার সাথে করা সীমান্ত চুক্তিও। মিয়ানমারে একটি গুদামে ভয়াবহ খনিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত 55 জনের। রোববার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে হয়েছে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে 25 জন নারী ও 30 জন পুরুষ রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহারের জন্য জেলিগনাইট ও অন্যান্য বিস্ফোরক মজুদ ছিল ভবনটিতে। সেগুলো থেকেই হয়েছে আকস্মিক দুর্ঘটনা। ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোকে দ্রুত ত্রাণ ও চিকিৎসার আশ্বাস দিয়েছে রাজ্যটির জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী TNLA। সামরিক সরকার উৎখাতের জন্য এসব খনিজের তহবিলের উপর নির্ভর করে বিদ্রোহী দলগুলো। মহাবিশ্বের 3D মানচিত্র এখন আর কল্পনা নয়। মহাকাশ গবেষণা সংস্থা নাসা অত্যাধুনিক প্রযুক্তির এমন এক টেলিস্কোপ তৈরি করছে যার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে মহাবিশ্বের এক নতুন রূপ। এমনটাই দাবি বিজ্ঞানীদের। বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় কয়েকশো গুণ শক্তিশালী দূরবীনটি নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ন্যান্সি গ্রেস রোমানের নামে তৈরি হয়েছে টেলিস্কোপটি, যা আগামী সেপ্টেম্বরে উৎক্ষেপণের কথা রয়েছে। নাসার গবেষণা ও মহাকাশ প্রযুক্তি কেন্দ্রে চলছে বিশাল কর্মযজ্ঞ। শেষের পথে অত্যন্ত শক্তিশালী ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের নির্মাণ কাজ। উচ্চ প্রযুক্তির দূরবীনটি মহাবিশ্ব পর্যবেক্ষণে একেবারে নতুন যুগের সূচনা করবে বলে আশা বিজ্ঞানীদের। তাদের দাবি, পৃথিবীর কক্ষপথে পাঠানো হলে আগের চেয়ে অনেক বেশি বিস্তৃতভাবে আকাশের ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। তৈরি হবে মহাবিশ্বের 3D মানচিত্র।
নাসার বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে প্রায় 100 গুণ বিস্তৃত অংশ পর্যবেক্ষণে সক্ষম রোমান স্পেস। বিজ্ঞানীদের বিশ্বাস, রোমান টেলিস্কোপের মাধ্যমে আকাশের প্রায় 10% মানচিত্র তৈরি করা যাবে, যা থেকে হাজার হাজার নতুন গ্যালাক্সি আবিষ্কার করা সম্ভব হবে। The Roman Space Telescope will study huge areas. It's about রোমান স্পেস টেলিস্কোপ আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করবে। হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে প্রায় 100 গুণ বড় এলাকা দেখতে আর প্রায় 1000 গুণ দ্রুত গতিতে মহাকাশ স্ক্যান করতে সক্ষম হবে এটি। ফলে মহাবিশ্বকে দেখা যাবে এক নতুন রূপে, যা আগে সম্ভব হয়নি। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কেও আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। other information that will let us মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ক্লিন রুমে সংযোজনের শেষ ধাপে রয়েছে টেলিস্কোপটি। বিশ্বের অন্যতম বড় ও পরিচ্ছন্ন এই ক্লিন রুমে অত্যন্ত সূক্ষ্মভাবে চলছে শেষ মুহূর্তের কাজ। চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও সম্ভবত সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হবে রোমান স্পেস টেলিস্কোপ। আর এতে সফল হলে 2027 সালের জানুয়ারির মধ্যে পাওয়া যেতে পারে মহাবিশ্বের নতুন ছবি। গ্রিসের আকাশে দেখা মিলল বিরল ব্লু মুনের। গ্রিসের ঐতিহাসিক টেম্পলের আকাশে চাঁদের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বসন্তের বিদায় লগ্নে এই অপরূপ ও বিরল চাঁদ ভিন্ন এক আবহের সৃষ্টি করে। সাধারণত একই ইংরেজি ক্যালেন্ডারের মাসে দুবার পূর্ণিমা হলে দ্বিতীয়টিকে বলা হয় ব্লু মুন। তবে নামে ব্লু হলেও পুরোপুরি নীল না এই চাঁদ। নাসার তথ্য মতে চলতি বছরের ক্ষুদ্রতম চাঁদ বা মাইক্রোমুন ছিল এটি। পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে থাকার কারণে চাঁদটিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা ছোট দেখায়। 2016 সালের কেরালায় এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাকিস্তানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে আপ্রাণ চেষ্টা চালাবে ভারত। কাশ্মীরে একটি জঙ্গি হামলার প্রেক্ষাপটে এমন হুমকি দিয়েছিলেন মোদী। তবে এক দশক পরে এখন খোদ ভারতই যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে পাকিস্তান হয়ে উঠেছে বিশ্ব মঞ্চে এক নতুন কূটনীতিক শক্তি। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব কূটনীতিতে নতুন গুরুত্ব পেয়েছে পাকিস্তান, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে দেশটির সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। একদিকে চীনের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা। এই দুই শক্তির মাঝামাঝি অবস্থান নিয়ে ইসলামাবাদ এখন নিজেকে একটি কার্যকর কূটনৈতিক সেতু বন্ধন হিসেবে উপস্থাপন করছে। একই সাথে রাশিয়ার সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ক্রমবর্ধমান কূটনৈতিক গ্রহণযোগ্যতার পেছনে ভূমিকা রেখেছে ভারতের কিছু কৌশলগত ভুলও। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যানের ভাষায়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পাকিস্তানকে দুর্বল ও বিচ্ছিন্ন করতে ভারতের কৌশল বড় ধরনের ব্যর্থতায় পরিণত হয়েছে। গত বছরের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত কোনো প্রকাশ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এরপর পাকিস্তানের ভেতরে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান চালু করে অপারেশন বুনিয়ানুম মার্সুস। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত দ্রুত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। এরপর 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং তার ভূমিকাকে প্রশংসা করেন। কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে কখনো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি স্বীকার করেনি। পরবর্তীতে জুন মাসে কানাডা সফরের সময় ট্রাম্প মোদীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্পকে দিতে মোদীর অনীহা ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করেছে। যুদ্ধবিরতির পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়ে ওঠে। এমনকি হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজের জন্য মুনিরকে আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান যিনি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান নন এমন আমন্ত্রণ পান। পরবর্তীতে ট্রাম্প প্রকাশ্যে মুনিরের প্রশংসা করেন। এতে ওয়াশিংটনে পাকিস্তানের গুরুত্ব যে বেড়েছে তারও স্পষ্ট হয়ে ওঠে। একসময় আফগানিস্তান যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং তালেবান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে গভীর অবিশ্বাস ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।
বিশ্লেষকদের মতে বিরল খনিজ সম্পদ, আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্য সংক্রান্ত কূটনৈতিক উদ্বেগ এবং ইরান যুক্তরাষ্ট্র সংলাপে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা দেশটিকে আবারও ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। জাতিসংঘে পাকিস্তানের সাবেক স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বলেন, গত এক বছরে দূরদর্শী কূটনীতির মাধ্যমে ইসলামাবাদ ওয়াশিংটনে ব্যাপক কৌশলগত সুবিধা অর্জন করেছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত চুক্তিগুলো সেই সম্পর্ককে আরো শক্তিশালী করেছে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরে মুসলিম বিরোধী বক্তব্য, ধর্মীয় উত্তেজনা এবং সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনা উদ্বেগ তৈরি করেছে মুসলিম বিশ্বে। কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইস্তিয়াক আহমেদের মতে, ভারত ধরে নিয়েছিল পাকিস্তানকে ঘিরে 9/11 পরবর্তী আন্তর্জাতিক বয়ান স্থায়ী হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি আরো বলেন, পাকিস্তান এখন এমন কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা একই সঙ্গে ওয়াশিংটন, বেইজিং, তেহরান এবং রিয়াদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখতে সক্ষম। বিশ্লেষকদের মতে অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার দিক থেকে ভারত এখনো পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। তবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার যে কৌশল নিয়ে নয়াদিল্লি এক দশক আগে যাত্রা শুরু করেছিল, বাস্তবে তা প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং সাম্প্রতিক সময়ে পাকিস্তান ওয়াশিংটন, বেইজিং, তেহরান এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলেছে। একই সময়ে ভারতকে যুক্তরাষ্ট্র, প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক ভূ রাজনীতি জটিল সমীকরণ নতুন করে সামাল দিতে হচ্ছে। ফলে দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় প্রশ্নটি আরো জোরালো হয়ে উঠছে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ভারত কি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, নাকি সেই কৌশলের কিছু অনাকাঙ্ক্ষিত ফল এখন নয়াদিল্লিকেই মোকাবিলা করতে হচ্ছে? ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে সফল আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত সপ্তাহের শেষের দিকে এই জোরালো সামরিক অভিযান চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর একটি অত্যন্ত মূল্যবান MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের জবাবেই যুক্তরাষ্ট্র এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেন্টকম আরও নিশ্চিত করেছে যে এই হামলায় মার্কিন বাহিনী সফলভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ড্রোন গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান ওয়ে অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন ধ্বংস করেছে, যা আঞ্চলিক জলসীমায় যাতায়াতকারী আন্তর্জাতিক জাহাজের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। অন্যদিকে এই হামলার জবাবে সরাসরি একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিকম বা যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর তীব্র ক্ষোভ দেখা দেয়। এর জবাবে IRGCর অ্যারোস্পেস ফোর্সেসের ফাইটার জেটগুলো সরাসরি সেই মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, যেখান থেকে মূলত ইরানের উপর ড্রোন ও টাওয়ারে হামলাটি চালানো হয়েছিল। IRGCর দাবি, তাদের এই নিখুঁত প্রতিশোধমূলক বিমান হামলায় পূর্ব নির্ধারিত মার্কিন লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তারা ওই বিমান ঘাঁটি সুনির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করেনি। এদিকে দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি আকাশ যুদ্ধের জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক জরুরি বার্তায় জানিয়েছে, অদ্ভুত পরিস্থিতিতে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা বর্তমানে কুয়েতের আকাশ সীমায় ধেয়ে আসা শত্রুপক্ষের বেশ কিছু মিসাইল এবং ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে এই ভয়াবহ সংঘাত এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে। মধ্যপ্রাচ্যে কি তবে আবারও বড় সংঘাতের পথে এগোচ্ছে পরিস্থিতি? একদিকে চলছে সমঝোতার বার্তা, অন্যদিকে থামছে না পাল্টাপাল্টি হামলা। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরান পরমাণু অস্ত্র না বানানোর বিষয়ে রাজি হয়েছে এবং দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।
একদিন আগেও পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পরমাণু অস্ত্র না বানানোর বিষয়ে রাজি হয়েছে ইরান। সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এর মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, আন্তর্জাতিক জলসীমার উপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানের গোরুক ও কেশম দ্বীপে রাডার এবং ড্রোন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। সেন্টকমের ভাষায়, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে পরিকল্পিত ও পরিমিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে বিমান ঘাঁটিটির স্থান সম্পর্কে কিছুই জানায়নি IRGC। একই সঙ্গে তেহরান সাফ জানিয়ে দিয়েছে আঞ্চলিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, শত্রুর কথা ও প্রতিশ্রুতির উপর কোনো আস্থা নেই, আমাদের একমাত্র মানদণ্ড হলো বাস্তবতা। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। 1 মে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের হামলা এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা ও বার্তা আদান প্রদান আপাতত বন্ধ রাখছে তেহরান। ইরান বলছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিও জানিয়েছে দেশটি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছে তাসনিম। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার বিষয়টি বিবেচনায় রেখেছে। পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব আল মান্দে প্রণালীতেও নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। এর আগে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ওই এলাকায় জাহাজে হামলা চালিয়েছিল। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।